আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 17 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। 5জন ডক্টর মিলে খুব চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য। সব কয়েকজনের মাথা থেকে ঘাম ঝরছে। এই একজন সাধারণ ছেলেকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে। আর বাহিরে পুলিশ সেনাবাহিনী গাড়ির অভাব নেই, কিন্তু এই ছেলেকে দেখে এতটা স্পেশাল মনে হয় না। ওর মার যে ওপর লেভেল পর্যন্ত হাত আছে, সে সব কয়েকটা ডাক্তার বুঝে গিয়েছে। আজকের অপর মহল থেকে এই ছেলেকে বাঁচানোর জন্য এত এত ফোন আসছে বলার বাহিরে। ডাক্তাররা খুব ভয়ে আছে, যদি এই ছেলেকে না বাঁচানো যায় তাহলে বিরাট ধরনের সমস্যা হতে পারে। বহু চেষ্টায় ওরা আমাকে বাঁচাতে সফল হয়। এখন একটু বিপদমুক্ত। বাহিরে গিয়ে এই কথা বলতে পরিবেশটা একটু নীরব হলো। এখন শুধু আমার জ্ঞান ফিরলে অপেক্ষা। সবাই অপেক্ষা করছে কখন জ্ঞান ফিরবে। আমি যখন একটু চোখ মেলে তাকানোর শক্তি পাই, তখন আমার মনে হলো আমি তাহলে মারা যাইনি, এখনো বেঁচে আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ভাবছিলাম আমি বেঁচে থাকবো না। যাক, ভালোই হয়েছে। সামনে তাকিয়ে দেখি একটা নার্স বসে বসে ঝিমাচ্ছে। হয়তো আমাকে পাহারা দেওয়ার জন্য একে এখানে রাখা হয়েছে, কিন্তু বাইরে তো কোনো কথাই শোনা যাচ্ছে না। আস্তে আস্তে নার্স ডাক দিলাম। ও চোখ মেলে আমাকে দেখে দৌড়ে বাইরে চলে গেল। সাথে সাথে দুজন ডক্টর আমার কাছে এসে আমাকে দেখতে লাগলো। তার মাঝে একজনকে আমি খুব ভালো করে চিনি, যিনি রিয়া ম্যাম আমাকে মারার পর ওর বাবা হসপিটালে ফোন করে না করে আমার চিকিৎসা না করতে, এরপরও উনি কোনার কথা শুনে নাই, আমার চিকিৎসা করিয়েছিল। ডাক্তার বলল, তো তুমি এখন কেমন ফিল করছো? আমি বললাম, জি অনেকটাই ভালো। আমরা সবাই খুব ভয়ে ছিলাম, জানো তুমি। আমি বললাম, কেন? তোমার জন্য এই বাহিরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি বলেন, এখনো ওনারা দাঁড়িয়ে আছেন? আর সেই দিন তো ওর বাবাই তোমাকে বাঁচাতে না করেছে, আর আমাকে তোমার বাঁচাতে যে নিজ পর্যন্ত চলে আসলো, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, আমি একটা কথা সব সময় বলি, সবাই একদিন সময় আসে, কারো হয়তো আগে কারো পরে, তবে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। তুমি হয়তো ঠিকই বলেছ। আচ্ছা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এক এক করে সবার সাথে কথা বলো কেমন। এই বলে ডাক্তার চলে গেল। একটু পর আমার আম্মু, বাবা আর মাহি একসাথে আমার রুমে এলো। আমার আম্মুর চোখগুলো লাল হয়ে গিয়েছে, বুঝতে পারছি উনি আমার জন্য খুব কান্না করেছেন। আম্মু বলল, তোরে কতবার বলছি আমি রিস্ক নিয়ে কোনো কাজ করবি না। আমি বললাম, আরে আম্মু, আমার জন্য এত চিন্তা কেন? কেঁদে কেঁদে তো নিজের চোখগুলো লাল করে ফেলছ। বাবা বলল, আচ্ছা ওরা তোরে মারলো কেন? আমি বললাম, আম্মুকে জিজ্ঞাসা করিও বলবো নি, তুই না থাকলে হয়তো ওর গায়ে আজকে একটা কলঙ্কের দাগ লেপটে যেত। আমি বললাম, আমি যে ওনাকে বাঁচাতে পারছি এটাই অনেক, তবে এই সারা আমাকে পিছন থেকে আঘাত করছিল, না হলে ওকে একেবারে। আম্মু বলল, আমার ছেলে এখন খুব সাহসী হয়েছে। আচ্ছা, আমরা তোর সাথে পরে কথা বলবো, বাহিরে রিয়া দাঁড়িয়ে আছে তোর সাথে একটু কথা বলবার জন্য। আমি বললাম, কখন থেকে দাঁড়িয়ে আছে? সেই তোরে আনার পর থেকেই দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। আমি বলছি চলে যেতে, বলে ওর জন্য নাকি তোর এই অবস্থা হয়েছে, তাই ততক্ষণ পর্যন্ত তুই ভালো হবি না, ততক্ষণ পর্যন্ত ওই দাঁড়িয়েই থাকবে। মাহি বলল, তোরে সেই দিন এত করে মারার পরেও ওকে তুই বাঁচাতে গেলি কেন? আমি বললাম, আমাকে মারার প্রতিশোধ হয়তো একদিন তুলে নেব। এখন ওকে যদি আমি না বাঁচাতাম তাহলে হয়তো তোর মতোই একই অবস্থা হতো। আম্মু বলল, আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি, তোর সাথে পরে এই বিষয় নিয়ে কথা হবে, এখন রিয়ার সাথে কথা বল। আমি বললাম, ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, নাটক করিস না। আমি বললাম, তুমি কিভাবে বুঝে গিয়েছ? থাক, আর বলতে হবে না, আমি তোর মুখ দেখলেই সব বলতে পারি। মাহি আমার কানের কাছে এসে বলে গেল, ভাইয়া এখনো সময় আছে, পটিয়ে ফেল। একটা ধমক দিয়ে বললাম, যাবি এখান থেকে? বাইরে সবাই চলে গেল। কিছুক্ষণ পর রিয়া এলো, তবে একা, মুখে এখনো হতাশার চাপ দেখা যাচ্ছে। একটা চেয়ার টেনে আমার পাশে বসলো, তবে আমি ওর দিকে তাকাই নেই, অন্যদিকে তাকিয়ে আছি। আমারও ও তো একটা সম্মান আছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তো কি হয়েছে। ম্যাম বলল, এখন কেমন লাগছে রেদওয়ান? আমি বললাম, এই তো ম্যাম, অনেকটাই ভালো। জানো তুমি আজকে আমার জন্য কি করছো? আমি বললাম, এই তো আপনাকে আমি যতটুকু সম্ভব বাঁচাতে চেষ্টা করছি, এই আর কি। তুমি আমার জন্য যা করছো, নিজের আপন মার পেটের ভাইও আমার জন্য এসব করতো না, কারণ আজকাল সবাই বাঁচতে চায়, সেখানে তুমি আমাকে বাঁচানোর জন্য বারবার এগিয়ে আসছো। আমি বললাম, হয়তো এক সময় আপনার বডিগার্ড ছিলাম, কিন্তু আর আমার সামনে আপনাকে তুলে নিয়ে যাবে এটা তো আমি বসে বসে দেখতে পারি না। সেই দিন তোমাকে এত করে অপমান করলাম, তারপরেও ইচ্ছা করলে আমার ওপরে তুমিও প্রতিশোধ নিতে পারতে। আমি বললাম, আপনি হয়তো আমার কাছ থেকে ভালো মানুষ না হতে পারেন, কিন্তু সবাই
আপনাকে ভালো মনে করে। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার ভিতরে তেমন কোনো অহংকার নেই, তাই আমি আমার নিজের কথা চিন্তা করিনি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। আমি বললাম, না থাক ম্যাম, ধন্যবাদ দিয়ে আর ছোট্ট করবেন না। তবে তাসলিমা যে আপনার সাথে বেইমানি করবে এটি আমি ভাবতেও পারিনি। খুব বিশ্বাস করতাম আমি ওকে। আমি বললাম, ও আপনার সাথে বেইমানি করে নাই, ওর সাথে বেইমানি করা হয়েছে। মানে কি বলছো বুঝলাম না। আমি বললাম, ওর সাথে বেইমানি করা হয়েছে। আমি পরে একদিন আপনাকে বুঝিয়ে বলবো, এখন বলতে গেলে অনেক সময়ের দরকার। তবে যাই হোক, আমাকে তো বলতে পারতে নাকি। আমি বললাম, ওর কথা বলা বাদ দেন, আপনি নাকি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন। তো কি করব, যে আমাকে বাঁচিয়ে এখন নিজে হসপিটালে বেডে শুয়ে আছে তার জন্য একটু বাইরে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি বললাম, এতটা সম্মানীয় ব্যক্তি আমি না, আমার জন্য কোনো সময় নষ্ট করবেন না ম্যাম, এভাবে বলিও না, কষ্ট লাগে। আমি বললাম, ম্যাম এখন আমি অনেকটাই সুস্থ আছি, আপনি চাইলে এখন যেতে পারবেন। আমাকে তাড়িয়ে দিচ্ছে বুঝি। আমি বললাম, কি বলছেন ম্যাম। আচমকা ম্যাম আমার হাতটা জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দিনের জন্য মাফ চাই, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করেছি আমি তোমার সাথে। আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি, যেখানে ম্যামকে একটু ছোঁয়ার কারণে আমাকে সবার সামনে জুতা দিয়ে মারলো, আর আজকে উনি আমার হাত ধরলেন, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, কি করছেন ম্যাম, আমার হাত ছাড়ুন, নইলে আপনার হাত নোংরা হয়ে যাবে, এভাবে বলো না, আমার খুব কষ্ট লাগে। আমি বললাম, সেই দিন আমি আপনাকে বাঁচানোর জন্যই ধরেছিলাম, আর এমন নয় যে আমি ইচ্ছা করে আপনাকে ধরেছি, তাতেই আমার যে অবস্থা করলেন, আর আজকে আপনি নিজেই আমার হাত ধরলেন, বিষয়টা আমার মাথায় ঢুকছে না। ম্যাম আমার হাত ছেড়ে, রেদওয়ান সেই ছোট্ট থেকে দেখে আসছে, বাবা আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি, সবসময় ঘরে একাই বন্দির মতো জীবন পার করেছে। ছোট্ট থেকে একজন না একজন বডিগার্ড আমার সাথে থাকতো, যাতে আমার সাথে কোনো কথা কেউ না বলে। বিশ্বাস করো, তুমি প্রথম পুরুষ যে আমাকে টাচ করার সুযোগ পেয়েছে, তুমি প্রথম ছেলে যার হাতে রেখে আমি নিজের ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে সবসময় স্পেশাল করে দেখি, এরপরও যদি তুমি আমাকে মাফ না করো, আমি আর কি করতে পারি বলো। ম্যামের কথা শুনে আমি সত্যিই খুব বেশি খুশি হলাম। তার মানে আমি প্রথম ম্যামকে ছোঁয়ার সুযোগ পেয়েছি, ভাবতেও ভিতরে একটু ভালো লাগছে। যাক, কোনো ছেলে তো ম্যামের গায়ে আজ পর্যন্ত হাত দিতেই পারিনি, মনে হয় সত্যি আমি ভাগ্যবান। আমার ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখন কি তুমি আমার পায়ে ধরতে হবে তোমার, যে আমাকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিতে পারে, তার পায়ে ধরতে আমি কোনো একবারও দ্বিধাবোধ করব না। আমি বললাম, না ম্যাম, এটা করার দরকার নেই, আমি এমনি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো তো। আমি বললাম, বিশ্বাস করেন ম্যাম, আমার কথা তোমাকে আমি বিশ্বাস করি, আরো স্পেশাল করতে চাই। আমি বললাম, এখন আবার কি করতে চান, তুমি আমার বন্ধু হবে। আমি রিয়ার ম্যামের কথা শুনে চরম পর্যায়ে অবাক হলাম। কি বলছেন উনি আমাকে অফার দিচ্ছেন, উনি কোথায় আর আমি কোথায়। বন্ধু তোমাকে বানানো যাবে না, একটু ছোট্ট হয়ে যায়, এর থেকে তোমাকে বেস্ট ফ্রেন্ড করাটা অনেক ভালো হবে আমার বেস্ট ফ্রেন্ড। এবার তো রিয়া ম্যামের কথা শুনে আমি ব্যাকতেল হয়ে গেলাম। কি বলছেন, ওনার মাথা ঠিক আছে, কি চিন্তা করো। আমি বললাম, আপনি এসব কি বলছেন ম্যাম, আপনার মাথা ঠিক আছে। আজকে তুমি যে আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো আমাকে বাঁচতে দিত না, আর বেঁচে গেলেও হয়তো এই জীবন আমি রাখতাম না। যে আমাকে বিপদে রেখে চলে আসে নাই, তাকে যদি বেস্ট ফ্রেন্ড করি তাহলে আমার জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে দিবে না, এটা নিশ্চয়ই আমি বললাম, মনে হচ্ছে যেন আপনার সুরক্ষার জন্য আপনি এই কথা বলছেন। না না, কি বলো, আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো আমার কথা। যেহেতু একটু চান্স পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। আগে তো ওর বেস্ট ফ্রেন্ড হয়ে পরে ওকে বউ করে বেশ অসুবিধা হবে না। তবে ম্যামের কথা শুনে আমার শরীরে একটু হিট হয়ে এলো, তাই আমি একটু ভাব নিয়ে বললাম, ম্যাম আপনি কোথায় আর আমি কোথায়। তবে আপনার মতো বড় কাউকে দেখে বেস্ট ফ্রেন্ড করে নিন, তাহলে ভালো হবে। না, আমার আর কাউকে লাগবে না। তুমি এখন বলো রাজি আছো নাকি, প্লিজ প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছেন আমি রাজি। সত্যি আমি খুব সৌভাগ্যবান, আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন, বিষয়টা চিন্তা করা যায় না। আর চিন্তা করতে হবে না, এখন থেকে ম্যাম আর আপনি ডাকা যাবে না, একজন বন্ধুর মতোই কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম, একটু একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হবে না, বলতে হবে। আর সুস্থ হলে আবার আমার বডিগার্ড হবে। আমি বললাম, বেস্ট ফ্রেন্ড তো আবার বডিগার্ড কেন। আরে তুমি তো আমার বডিগার্ড ছিলে না, আর যদি না থাকো সমস্যা নেই, অন্যভাবে আমার সাথে রাখবো, জামাই করে রাখেন তাহলেই তো ভালো হবে। তবে খুব শীঘ্রই আমি আপনার স্বামী হতে চলছি ম্যাম, আপনি নিজেই আমাকে ধরা দিলেন। আমি বললাম, ম্যাম বডিগার্ড ছিলাম, বডিগার্ডই ভালো, শুধু যখন মানুষের সামনে থাকবেন তখন বডিগার্ড, আর বাকি সময় আমার বেস্ট ফ্রেন্ডের মতোই ব্যবহার করব। আর বলছি না ম্যাম, আপনি ম্যাম বলবেন না।
আমি বললাম, তাহলে কখনো বডিগার্ড কখনো বেস্ট ফ্রেন্ড, তাই তো? যখন মানুষের সামনে থাকবে তখন, আর মানুষের সামনে না থাকলে ম্যাম, আর বাকি সব সময় নাম ধরে ডাকবে। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব সময় বুঝে গিয়েছি। একটা কথা ছিল, একটু শুনুন। রিয়ার কানটা এগিয়ে দিল। আমি ওর কানের গালে ঠাস করে একটা চড় দিলাম। এই তো রিয়ার গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকিয়ে দেখছিস কি? সেই দিনের কথা মনে নেই? তাই আমিও একটু প্রতিশোধ নিলাম। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাই বেশি কিছু করলাম না। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এইটাই তো বেস্ট ফ্রেন্ডের ব্যবহার। আমি অনেক খুশি হয়েছি যে তুই আমাকে মেনে নিলি। আচ্ছা, অনেক সময় হয়ে গিয়েছে, আমাকে এখন উঠতে হবে। তুই থাক, পরে তোর সাথে আমি যোগাযোগ করব। আমি বললাম, ওকে যা, আর বেশি বাহির হবি না। সত্যি তোরে এখন বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে আমার। আমি বললাম, আচ্ছা আপনি এখন যান খালাম্মা। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। রিয়া যেতেই আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।